টাটা টাটা টাটা। অফিসে যাও, অফিসে যাও তুমি প্রিন্স, যাও। হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তো সকালবেলা আমি আর প্রিন্স চলে যাচ্ছি সানিদের বাসায়, আর তখন প্রিন্সের বাবাও অফিসে চলে যায়, তার সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি বাসা থেকে। দেখো যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি যে এক ছড়া কলা গাছ থেকে পড়ে গেছে একেবারে, আর এখন পর্যন্ত কেউ ওটা নিতে আসেনি। আর একেবারে জঙ্গলের মাঝখান থেকে আমাদের যেতে হচ্ছে ছানিদের বাসায়। ওখানে একটু জঙ্গল টাইপেরই জায়গা, তো ওখানে গিয়ে জঙ্গল হলেও হবে কি, ওখানে অনেক শাক, তারপরে অনেক কিছু পাওয়া যায় শাক, এগুলো আমি এখন আনবো। তো আমি কিছু থানকুনি পাতা নেওয়ার জন্য এখানে আসি জঙ্গলের মাঝখান থেকেও। তো সানির মা আমাদের ভাবি হয়, সে আমাকে থানকুনি পাতা তুলে দিচ্ছে। দেখো এখানে সবসময় সব ধরনের শাক পাতা, কচু শাক, তারপর সব কিছু পাওয়া যায়। তো থানকুনি তোলার পর এখানে সানিদের বাসায় চলে আসলাম। দেখো এখানে একটা কবুতরের বাক্স আছে, আর বাক্সের মধ্যে কবুতরে ডিম পেড়ে রেখেছে, কত সুন্দর। কবুতরে হাঁসের ডিম পেড়েছে গাইস, এক হালি ডিম, মানে হয়তো এখানে হাঁসও থাকে, আর ওই জন্য হাঁসের ডিম পেড়েছে। হাঁস তো আর দিনে বাস্কের ভিতর থাকে না, তো কবুতর থাকে, এজন্য তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে এটা কবুতরের ডিম। আসলে এটা কবুতরের ডিম না, এটা হলো হাঁসের ডিম। তো হাঁস তো বাইরে চলে গেছে, জমির মধ্যে চলে গেছে পানিতে, আর এখানে কবুতরগুলো রয়ে গেছে। আর এখানে ভাবি অনেকগুলো কবুতর পালে, দেখো ভিতরে অনেক কবুতর আছে যেগুলো দেখা যাচ্ছে না, আর কবুতরে অনেক বাচ্চা বাচ্চা আছে যেগুলো খাওয়ার উপযোগী আছে। তো দেখো আমি কবুতর একটু ধরছিলাম, আর কবুতর আমাকে মনে হয় ঠোকর দেবে, এরকম একটা পরিবেশ। প্রিন্স আমার কোলেই ছিল, আরও সব কিছু দেখতেছে যে আমি কি করতেছি। পাখি দেখে তো ও অনেক আনন্দিত, আর ওর খুব ভালো লাগছে আজকে কবুতর দেখে। অনেক দিন হলো এরকম পশু পাখি দেখা হয় না ওর। প্রিন্স পশু পাখি অনেক ভালোবাসে, ও দেখলে তাকিয়ে থাকে, তারপরে ওদের সাথে কথা বলতে চায়, এরকম আর কি। তো দেখো কবুতরটি কি করতেছে, আমি আঙ্গুল দিচ্ছি, আর ও শুধু আমাকে ঠোকর দিয়ে যাচ্ছে, ঠোকর দিয়ে যাচ্ছে। তো পশু পাখি পালতে কার না ভালো লাগে বলো, আর এরকমভাবে কবুতর পালতে আমার অনেক ভালো লাগে। তো অনেকগুলো থানকুনি পাতা নিয়ে আসছি, এগুলো রস করে খাওয়াবো প্রিন্সকে, আর আমি ভর্তা খাবো। মেয়েটার অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠেই ও লিচু খেতে বসে পড়েছে। লিচু ওর খুব ফেভারিট, কালকে নিয়ে আসছে, ওই মনে হয় অর্ধেক খেয়েছে একা। এটা দেখো লিচুগুলো অনেক ভালো, এটা মনে হয় যশোরের লিচু, একবার ফ্রেশ, অনেক মজা লিচু না। আর এই প্রিন্স কী করতেছে দেখো, প্রিন্স। তো প্রিন্সের পেটে একটু সমস্যা, মানে ভালোই হচ্ছে না, পাতলা পায়খানা ভালোই হচ্ছে না। কি করব, এজন্য আজকে সানিদের বাসা থেকে থানকুনি পাতা নিয়ে এসে রস খেয়েছি মা ও ছেলে, তারপর এখন ভর্তা বানিয়েছি, ওটা খাবো। প্রিন্স এটা খা বাবা। প্রিন্সকে লিচু দিয়েছি, দেখি কি করে, হাতে তো নিয়েছিল আবার। খাও, ধরো, খাও খাও বাবা। প্রিন্স খাও, তুমি খাবা না? মনে হয় সুরে মারবে, এরকম অবস্থা। কি করো, কি করো প্রিন্স? খাও, লিচুটা খাও। মুখেই নেয় না, ও শুধু খেলা করতে এসছে লিচুটা দিয়ে। তো অনেকটা বেলা হয়ে গেছে, এবার ভাত খেয়ে নেবো। আর দেখো থানকুনি পাতার ভর্তা আছে এখানে থানকুনি পাতার ভর্তা, আর এটা হলো করলা ভাজা, এগুলো দিয়ে এখন ভাত খাবো। পুঁই শাক রান্না করেছে, ওগুলো খাবো না। আমার শাশুড়ি মাছকে রান্না করেছে, মানে তরকারি রান্না করেছে, আমি ভাত রান্না করেছি, করলা ভাজি করেছে আলু দিয়ে, তারপরে পুঁই শাক রান্না করেছে। আর ভর্তাটা আমি বানিয়েছি, এটা খাবো প্রিন্সের জন্য। আমি খেলে প্রিন্সের অনেক উপকার হবে। থানকুনি পাতার ভর্তা অনেক মজা। এটা খেলে অনেক উপকার হয়, তাছাড়া পেটের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা পেটের ঠিক হয়ে যায়। যাও ডিম আনো, মেঘার জন্য এখন একটা ডিম সেদ্ধ দেবো। ডিম আনতেছে। হাঁসের ডিম খাবা? হ্যাঁ আসো। কারেন্ট নাই গাইস, কারেন্টে এত পরিমাণে ডিস্টার্ব করে। ডিম ভাজি খাবে, সিদ্ধ খাবে না, ফাটিয়েছে দেখো। আগে ওকে ডিমটা ভেজে দিই। তো মেঘার জন্য ডিম ভাজা হয়ে গেছে, তো এখন মেঘামণি ডিম দিয়ে ভাত খাবে। সকালবেলা তো লিচুই খেয়েছে কয়েকটা, এখন ডিম দিয়ে ভাত খাচ্ছে। তুমি খাও, আমি কাজ করি, ঠিক আছে?
আমার রুম মুছতে হবে, তারপরে অন্য অন্য কাজ বাস আছে ওইগুলো করি, ঠিক আছে? মেঘামণি ভাত খাচ্ছে, এই ফাঁকে রুম মুছে নিই। তো সকালবেলার অন্য অন্য কাজ তো হয়ে গেছে, আর এখন রুমটাও মুছে নেবো। এদিকে মেঘা ভাত খাচ্ছে আর পিরিঞ্চ ঘুমিয়ে পড়েছে। ভাবছি যে এই ফাঁকে রুমটা পরিষ্কার করে নেওয়া যাক, তা না হলে কিন্তু আর রুম পরিষ্কার করা যাবে না। ওরা উঠে গেলে আর কিছুই করতে পারবো না। যেহেতু এই গরমে আমার মনে হয় একটু ময়লা রুমে একটু বেশিই হয়, আর এর জন্য প্রতিদিন রুমটা পরিষ্কার করে নিতে হয়। তো এই জন্য এক এক করে আমি সব রুম পরিষ্কার করে নেব এখন। তো রুম তো আমার মোছা হয়ে গেছে এক পাশে, আর এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে অন্য পাশে মুছে নেব। প্রতিদিন রান্নার পরে অন্তত একবার হলেও চুলা পরিষ্কার করে নিতে হয়, মেঝে পরিষ্কার করে নিতে হয়, না হলে একেবারে তেল তেলে হয়ে যায়। আর এর জন্য আমি চেষ্টা করি প্রতিদিন রান্নার পর রান্নার সাথে সাথেই পরিষ্কার করে রাখার, তাহলে আর বাড়তি কোনো কষ্ট হয় না। আর সব কিছু গুছিয়ে রাখলে নিজেরও ভালো লাগে, আর সব কাজও ঠিকঠাক সুন্দরভাবে করা যায়। এজন্য আমি প্রতিদিন রান্না করার পর পর রান্নাঘর তারপর চুলা সব কিছু পরিষ্কার করে নিই, যাতে পরবর্তীতে আমার কোনো কষ্ট করতে না হয়। আর বিশেষ করে রান্নাঘরে ময়লা জমে থাকা একদমই ভালো লাগে না। তো এজন্য প্রতিদিন রান্নার পর পরেই আমি রান্নাঘর মুছে নিতে পছন্দ করি, আর এটা আমি সবসময় পরিষ্কার করে থাকি রান্নার পর পরেই। আর এখন রান্নাঘরটাও আমি খুব সুন্দর করে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। গাইস, রুমের সব কিছু অগোছালো, দেখো একেবারে এলোমেলো রুমটা মুছে নেবো ভাবছি, কিন্তু কারেন্ট নাই, পানিও নাই। আর এখানে দেখো কতগুলো কাপড় রয়েছে, একটু আগেই কারেন্টে গিয়েছে, এখন পানিও নেই। কি করব, রুম মুছবো না কাপড় ধোবো? অনেকগুলো কাপড় ভিজিয়েছি, আর আরও ধোবো, আরও অনেক কাপড় ধোবো ভেবেছি, কিন্তু কি করব, দেখো কারেন্ট নেই, পানিও নেই, কখন জানি কারেন্ট আসে। আর এত গরমে মানে অতিরিক্ত কারেন্ট নেয় আমাদের এইখানে গাজীপুরে, অতিরিক্ত কারেন্ট নেয়, যে কারণে গরমে আর থাকা যাচ্ছে না। দেখো আমার রুমের অবস্থা, আমি রুম মুছবো তা পারিনি, তো দেখি কি করা যায়। আমাদের এখানে কারেন্ট গেলেই পানির খুব সমস্যা, কারেন্ট গেলেই সাথে সাথে আর পানি থাকে না, আর এর জন্য পানি ধরে রাখতে হয়, গাবলা বালতি সব কিছুতে পানি ধরে রাখতে হয়। তো আজকে কারেন্ট যাওয়ার সাথে সাথে একেবারে পানি চলে যায়, আর পানি ধরে রাখার তেমন কোনো সুযোগ পাইনি। তো এখন কি করব। আর এদিকে দেখো আমি সামান্য যে পানিটুকু ছিল ওটুকু দিয়েই আমি রুমটা পরিষ্কার করে নেব। আর অনেক কাপড় আছে, ওগুলো তো আর ধোয়া হবে না এখন। আর যদি একবার কারেন্ট নেয় তাহলে আর 5:30 বা 5টার আগে কারেন্ট কখনো দেবে না। আর এর জন্য তো আর 5:30 পর্যন্ত রুম মোছা নিয়ে বসে থাকা যায় না। তো বাচ্চারা তো ফ্লোরে নামবেই, আর এত পরিমাণে গরম, আর কারেন্ট নেই যেহেতু ফ্যানও চলছে না, এই কারণে ফ্লোরেই বসতে হবে। এজন্য সমস্ত রুম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ফ্লোরেই এখন বসে থাকতে হবে। ফ্লোরে বসলে একটু ঠান্ডা লাগে, গরমটা একটু কম লাগে। এজন্য ভাবছি যে ওদেরকে নিয়ে এখন ফ্লোরে বসবো। আর এর জন্য দেখো এখানে একটা বিছানা পেতে দিয়েছি, যাতে ওরা এখানে বসে আরাম করতে পারে, খেলা করতে পারে। দেখো মেঘা পিরিজ দুইজনে একেবারে গড়াগড়ি শুরু করে দিয়েছে বিছানা পাতার সাথে সাথেই। তো বাচ্চারা খুবই কষ্ট পাচ্ছে, আর পিরিজ তো একটু পর পর ফ্যানের দিকে তাকাচ্ছে যে কারেন্ট আসে না কেন, ফ্যান চলে না কেন। ও বাচ্চা হলেও তারপরও বুঝে, মানে যদি একটু গরম লাগে তারপরে ফ্যানের দিকে তাকাবে, দেখবে যে ফ্যান চলে না। তো আমি সব কিছু বিছানাপত্র নিচে নামিয়ে নিয়েছি, আর ওখানে বসেই এখন ওদেরকে নিয়ে বসে থাকবো। কি করব, সেই কারেন্ট তো সন্ধ্যাবেলা আসবে, তার সন্ধ্যাবেলার পরেই সমস্ত কাজ করতে হবে। আর এখন ওদেরকে নিয়ে রেস্ট করি, আর ওদেরকে একটু বাতাস করে দিই। কি করব, এটাই এখন করার। তো অতিরিক্ত গরম, আর এই সময় যদি এরকম অবস্থা হয়, কারেন্ট থাকে না, তাহলে কেমন হয় বলো? তো এই গরমে কি করব, ওদেরকে নিয়ে এখন বসে বসে কি করব, এজন্য এখানে একটা স্যালাইন গুলে নিচ্ছি, আর এখন সবাই মিলে আমরা স্যালাইন জল খাবো। তো গরমে আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে, আর এই কারণে যদি আমরা স্যালাইন জল খাই তাহলে আমাদের অনেক উপকার হয়। আর এর জন্য আমরা প্রতিদিন চেষ্টা করি অন্তত একটা হলেও স্যালাইন জল খাওয়ার জন্য। আর প্রিন্সকে ফিটারে ভরে এখানে স্যালাইন জল খাওয়াচ্ছি, আর মেঘাকেও দিয়েছি স্যালাইন জল খাওয়ার জন্য, আর আমিও খাচ্ছি। তো কি করব, অতিরিক্ত গরমের কারণে সবাই হাঁপিয়ে গিয়েছি অনেক, মানে বাচ্চাদের নিয়ে থাকাই যায় না, এত পরিমাণ গরম পড়ছে। দেখো বাচ্চাদেরকে নিয়ে ফ্লোরে বসে আছি, আর এখানে বসেই ওরা এখন খেলা করতে এসে দুই ভাই বোনে ফ্লোরে বসে অনেক খুশি। গরমের জীবন অতিষ্ঠ, এর জন্য ফ্লোরে বিছানা পেতেছি, আর ওদেরকে এখানেই বসে দিয়েছি, ওরা এখানে বসে খেলতেছে দুই ভাই বোনে। অতিরিক্ত গরম, রাত্রে তো অনেক পরিমাণ গরম পড়ে, দিনের থেকে মনে হয় বেশি গরম। তো রাত্রে একবার বিছানায় ঘুমাই, একবার ফ্লোরে ঘুমাই, এই অবস্থা। কী করছো এই গরমে? কেউ মেকআপ করে, লিপস্টিক পরে, আর এই জামা পরে গরমে? কেন পরছো? হ্যাঁ, কেন পরছো গরমে? গরমে তো ওই যে ঘামাইয়া শেষ। কেন পরছো? সারাদিনে কারেন্ট নাই, তুমি জানো না? 5টা ছাড়া কারেন্ট আসবে না, তুমি জানো না? তুমি কেন এরকম করছো? এখন কার গরম লাগবে? দেখো গাইস,
এত গরমের মধ্যে সেজেছি, দুপুরবেলায় তাও কারেন্ট নাই। দেখো গাইস, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন 5টা সাড়ে 5টা বাজে কারেন্ট চলে আসছে। সারাদিন তো কারেন্ট ছিল না, আর এখন সন্ধ্যাবেলা কারেন্ট চলে আসছে। এগুলো ধুবো না রান্না করব না অন্য কাজ করব। আর এই যে এনি খেলা করতেছে। কি কর বাবা, একটু সুস্থই বসতে হয় না? কি গরম বাবা, গরমে চালাকি করে না তো, এই গরমে চালাকি করে না খেলো, ঠিক আছে? আমি কাপড় ধুতে যাই। তো সেই 5টার পর কারেন্ট আসে, তারপর রুমের সমস্ত কাজবাজ করতে হয়। সমস্ত কাপড় চুপড় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়েছি, এখন ওগুলোই নেড়ে দিচ্ছি। তারপর একটা মশারি ছিল, ওটাও ভিজিয়েছি। মশারিটা অনেক দিন হলো ধোয়া হয় না, আর যেহেতু গরমের মধ্যে যদি মশারিটা একটু পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বাতাসও ভালোভাবে মশারির ভিতর প্রবেশ করতে পারে না। তো দেখো এখানে সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর এখন আমি সমস্ত কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরে অনেক থালা বাসন রয়েছে, আর যেগুলো ধুয়ে নেব, তারপরে রাত্রে রান্না করতে হবে। আর বোতল বোতল ভরে পানি রাখতে হবে, কারণ কারেন্ট কখন যায় আর কখন থাকে না, এখানে কোনো কারেন্টের ঠিক নাই। দেখো আমি সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন পর্যন্ত আমার স্নানও করা হয়নি। আর মেঘা প্রিন্সকে তো দুপুরে স্নান করিয়ে দিয়েছি। আর এখানে আমার কাজ করতে করতে অনেক পানি তৃষ্ণা পেয়ে যায়, আর এখানে আমি পানি খাচ্ছি। দেখো, তো থালা বাসন ধোয়া হয়ে গেছে, সমস্ত গুছগাছ করে নিচ্ছি এখন। আর এখানে মেঘার জন্য দুধ বের করে ওটা নরমাল করার জন্য রেখে দিয়েছি। আর এখন আমি ভাত রান্না করার জন্য বসিয়ে দেব। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন ভাবছি যে ভাতটা বসিয়ে দিয়ে কুকারে তারপর অন্য অন্য কাজ, তারপর স্নান এগুলো কমপ্লিট করে নেব। তারপর আবার প্রিন্সকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। প্রিন্সের পাতলা পায়খানা সারছেই না, কি করব কিছুই বুঝতে পারতেছি না। তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে, ভাতটা হতে থাক আর আমি এই ফাঁকে সমস্ত কাজগুলো সেরে নিই। আর এখানে আমি বোতলে পানি ভরে নিচ্ছিলাম, কারণ এটাই বিপদের বন্ধু, কারণ যখন কারেন্ট থাকবে না তখন এই পানিগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো পানিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এবার ভাবছি যে রুমটা একটু সুন্দর করে ঝাড়ু মোছা করে নিচ্ছি। মশারিটা যে ধুয়েছিলাম এখন মশারিটাও নেড়ে দিচ্ছি। আর তো এখানে আমার শাশুড়ি মা আজকে রাতের জন্য রান্না করবে। তো আমি ভাতটা রান্না করেছি, আমার শাশুড়ি মা এখানে রাতের জন্য রান্না করবে, আর এজন্য পটল কেটে নিচ্ছি। আজকে পটল খুবই স্পেশালভাবে রান্না করবে, আর দেখতে থাকো তোমরা কীভাবে পটল রান্না করে। এভাবে প্রথমবার আজকে রান্না করলো, এর আগে কখনো এরকমভাবে পটল রান্না করেনি। এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে। এখানে দেখো মিষ্টি কুমারের আর এই আঠিগুলোই হলো সিক্রেট মশলা পটল রান্না করার জন্য। তো পটল রান্না করার জন্য এখানে পটল হলুদ তারপরে লবণ দিয়ে মেখে নিচ্ছিল, আর এগুলো এখন ভেজে নেবে। তো এর সাথে কোনো প্রকার শুকনো মরিচ অ্যাড করেনি, কাঁচা মরিচেই আজকে রান্না হবে। তো জিরে ফোড়ন দিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিয়েছে। পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রিন্সকে ডাক্তার দেখিয়ে আসি, প্রিন্সকে 2টা মানে সিরাপ দিয়েছে, আর ওই সিরাপটাই চলবে। তো এখানে G3 একটা সিরাপ দিয়েছে, এটা 2 বেলা, সকালে একবার আর রাতে একবার খাবার পর। তো এটা হলো অ্যান্টিবায়োটিক, মানে এটা হলো অ্যান্টিবায়োটিক। তো এরপরে আর একটা দেয়, সেটা হলো, তো সমস্ত ওষুধ আমরা দোকান থেকে আনার পরে তারপর ওষুধের ডেট চেক করি, কেননা বাচ্চাদের খাওয়াবো। বাচ্চা কেন, বড়রা খাওয়ার ক্ষেত্রে সবসময় ঔষধের ডেটটা দেখে নিতে হয়, আর না হলে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। যদি ডেট ওভার ঔষধ আমরা খেয়ে থাকি বা বাচ্চাদের খাওয়াই তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যেতে পারে। এজন্য সবসময় ডেট আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তো দেখো প্রিন্স ওর বাবার সাথে একটু খুনসুটি করছিল। তো এখানে আমার শাশুড়ি মা মশলা বেটে নিচ্ছিল, শুকনো মরিচ, তারপরে মিষ্টি কুমড়ের আঁটি, তারপর সরিষা, এগুলো সমস্ত একসাথে বেটে নি। আর এগুলোই হলো পটল রান্নার সিক্রেট মশলা। তো দেখো এখানে পটল ভাজা প্রায় হয়ে গেছে। আর দেখো হঠাৎ করেই গাছ এত পরিমাণে মেঘ হয়েছে যে চারদিকে একেবারে অন্ধকারে ছেয়ে গেছে, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো গরমটা একটু কমে গিয়েছে, আর বাতাসের চারদিকে একেবারে ভরে গেছে। দেখো পরিবেশটা এখন একটু ঠান্ডা লাগছে, গরমটা একটু কমে গেছে। তো এবার পটল রান্না তো বসিয়ে দিয়েছে। এবার এই যে মশলাগুলো একসাথে বেটে নিয়ে গেছিল, আর ওই সমস্ত মশলা একসাথে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর মিশে গেছে, আর কালারটাও অনেক জোশ লাগছে, আর আজকের রান্নাটাও তো দারুণ হয়েছে। এভাবে পটলের রান্না তোমরাও বাসায় ট্রাই করতে পারো, দেখবে তোমাদের ভালো লাগবে। সব সময় তো একরকমভাবে পটল রান্না খেতে ভালো লাগে না, যদি এরকম ভিন্ন স্বাদে তোমরা খাও তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের রান্নাটা দারুণ হয়েছিল গাছ, কি বলবো, জাস্ট তোমরা একবার
শুধু ট্রাই করো, এটাই আমি বলবো। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হবে। দেখো কালারটা কত সুন্দর আসছে। আর আমার শাশুড়ি মা মাঝে মাঝে এরকমভাবে বিভিন্ন ধরনের রান্না, নতুন নতুন আইটেম রান্না করে থাকে, খেতে দারুণ হয়। তো সেইভাবে আজকের রান্নাটাও অনেক দারুণ হয়েছিল খেতে। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। দেখো কালারটা কত সুন্দর আসছে, আর দেখলেই একেবারে খেতে মন চায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।